নিজের শারীরিক চাহিদা মিটিয়ে ক্লান্ত শরীর নিয়ে ইমন প্রিয়ার উপর থেকে নেমে আসলেন। প্রিয়া কাপড় ঠিক করতে করতে উঠে বসে বলতে লাগলেন, তোমাকে দিয়ে আমার কোনো একটা কাজ ঠিক মতো হয় না। না পারো আমাকে শারীরিক তৃপ্তি দিতে, আর না পারো আমার অন্য কোনো চাহিদা পূরণ করতে। স্ত্রীর মুখে এমন কথা শুনে ইমন কোনো কথাই বলল না, শুধু মাথা নিচু করে বসে আছে। আর তার স্ত্রী একাধারে তাকে একটার পর একটা বাজে কথা বলেই যাচ্ছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ইমন বলল, প্লিজ এবার থামো, আমার খুব ক্লান্ত লাগছে। ইমনের কথা শুনে প্রিয়া আরো রাগান্বিত হয়ে বলল, ক্লান্ত তো লাগবেই, নিজের চাহিদা মিটে গেলে সব পুরুষেরই ক্লান্তি লাগে, কিন্তু আমি যে একটা মানুষ, আমারও তো আলাদা চাহিদা আছে, সেটা তুমি এখন আর বোঝো না। কথা বলে রাগ করে উঠে চলে গেলেন। ইমন বোকার মতো মুখটা মলিন করে বসে আছে। আপনারা কি ভাবছেন, সত্যিই কি ইমন শারীরিকভাবে দুর্বল? আসলে সেরকম কিছু না। ইমন পুরুষ মানুষ, সারাদিন পরিশ্রম করার পরেও যদি ঘরে মানসিক শান্তি না পায়, ঘরে এসে স্ত্রীর হাসি মুখ দেখতে না পারে, সেই পুরুষের কাছে পৃথিবীর কোনো সুখই সুখ মনে হয় না। তাই তো নিজের অনিচ্ছা সত্ত্বেও বউয়ের চাহিদা মেটাতে থাকতে হয় একসাথে। এসব ভেবে সে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। ইমন একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, গার্মেন্টসে চাকরি করে। সকালবেলা গার্মেন্টসে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মায়ের রুমে গেল মায়ের সাথে দেখা করতে। রুমে গিয়ে দেখতে পেল তার মা বিছানায় শুয়ে আছে। মা ছেলেকে দেখে উঠে বসলো। মা জিজ্ঞাসা করলো, কিরে বাবা, অফিসে যাচ্ছিস? ইমন বলল, হ্যাঁ মা, আমি অফিসে যাচ্ছি। তোমার শরীরের কি অবস্থা? মা বলল, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। অফিসে যাবার সময় রাস্তা দেখে শুনে পার হবি। ইমন মায়ের সাথে আরো কিছু কথা বলে চলে গেল। মায়ের দরজার বাহিরে আসতেই পেছন থেকে ইমনের বউ প্রিয়া ডাক দিয়ে কাছে এসে বলতে লাগলো, অফিস ছুটি হলে আসার সময় বাজার নিয়ে এসো, ঘরে কোনো বাজার নেই। ইমন বলল, এই সপ্তাহেই তো বাজার করলাম, এত তাড়াতাড়ি বাজার শেষ হলো কিভাবে? ইমনের কথা শুনে প্রিয়া রেগে গিয়ে বলল, তুমি কি বলতে চাও? বাজার আমি আমার বাপের বাড়ি দিয়ে আসি? বাজার শেষ, তোমাকে বাজার আনতে বলেছি, তুমি বাজার নিয়ে আসবে, ব্যাস। প্রিয়ার কথা শুনে ইমন আর কোনো কথা না বলে ওখান থেকে অফিসের উদ্দেশ্যে চলে গেল। ইমন অফিসে বের হয়ে যাবার পরে প্রিয়া শাশুড়ির রুমে প্রবেশ করলো। শাশুড়ির সাথে চিল্লাচিল্লি করতে লাগলো। শাশুড়িকে বলতে লাগলো, আপনি সারাদিন বসে খান, আচ্ছা ঘরে কি কোনো কাজ নেই? একটু কাজ করলেও তো পারেন। আমি একা মানুষ কয়দিকে সামলাবো? এদিকে আপনার ছোট মেয়েটা সারাদিন পাড়া বেড়ায়, ও তো পারে আমার কাজে একটু হেল্প করতে। ছেলের বউয়ের কথা শুনে মা বলতে লাগলো, বৌমা, আমি তো যেটা পারি ঘরের কাজ করি, এখন আমি মুরব্বী মানুষ, আমি কি কাজ করব বলো? শাশুড়ির কথা শুনে প্রিয়া বলল, হয়েছে হয়েছে, থাক, যখনই কাজের কথা বলি তখনই তো বয়সের অজুহাত দেন। শুধু আপনার বয়স হয়েছে, এই বয়সে আর কোনো মানুষ ঘরের কাজ করে না, তাই না? আমাকে আপনার আর কোনো অজুহাত দিতে হবে না। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে শাশুড়ি কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। প্রিয়া আবার বলল, এখন যান, রান্নাঘরের বেসিনে থালা বাসন রাখা আছে, সেগুলো ধোয়া শেষ করে ঘরে কিছু কাপড় চোপড় আছে, ওগুলো ধুয়ে দিবেন। আর আপনার ছোট মেয়ে আসলে একটু বলবেন যাতে ঘরের কাজ করে। আমি একা একা আর কত কাজ করব? আমার স্বামী খেটে মরে, আর আপনারা পায়ের উপর পা তুলে খান, তাই না? আমি সেটা হতে দেব না। এ কথা বলে প্রিয়া ওখান থেকে রুমে চলে গেল। শাশুড়ি কান্না করতে লাগলো। ইমনের ছোট বোন নীলা বাহিরে বান্ধবীদের সাথে আড্ডা মেরে বাড়িতে ঢুকতেই দেখতে পেল তার মা ডাইনিং টেবিলে টেবিল পরিষ্কার করছে। মা নীলাকে দেখে ডাক দিয়ে বলল, নীলা এদিকে আয় মা। নীলা মায়ের কাছে যেতেই মা বলতে লাগলো, দেখ তুই এখন বড় হয়েছিস, বাড়ির কিছু কাজকর্ম কর, এভাবে ঘুরলে মানুষ খারাপ বলবে। মায়ের কথা শুনে নীলা বলল, দেখো মা, আমি পড়াশোনা করি, বাড়িতে তুমি আছো, ভাবি আছে, আবার আমার কাজ করতে হবে কেন? আর মা বলো তো তোমার কি হয়েছে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। মা বলল, কই না, কিছু হয়নি, যা তুই ঘরে যা। মায়ের কথা শুনে নীলা আবার বলল, না সত্যি করে বলো কি হয়েছে? ভাবি আজকে তোমার সাথে রাগারাগি করেছে? মা বলল, দেখ এখন তুই আর আমি এই বাড়ির বোঝা হয়ে গেছি, এই বাড়ির মালিক তোর ভাবি, এই বাড়িতে আমরা দুজন বসে খাই, সেটা তোর ভাবি সহ্য হয় না, এটা নিয়ে তোর ভাবি সবসময় আমার সাথে রাগারাগি করতে থাকে। মায়ের কথা শুনে নীলা বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম এই কথাগুলো তুমি ভাইয়াকে জানাও, কিন্তু তুমি কখনোই ভাইয়াকে বলো না। মা বলল, সব কথা তোর ভাইয়ের কানে দিলে ওর মন খারাপ হয়ে যাবে, আর সংসারে অশান্তি তৈরি হবে। আমি চাই না আমাদের কারণে সংসারে অশান্তি হোক। যাই হোক তুই ঘরে যা, আমি এগুলো পরিষ্কার করে আসছি। মায়ের কথা শুনে নীলা ঘরের দিকে চলে গেল। মা আবার টেবিল পরিষ্কার করতে লাগলো। পরদিন বিকালবেলা ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে মা। এমন সময় ইমন অফিস থেকে ঘরে ঢুকতেই দেখতে পেল মায়ের হাতে ঝাড়ু। মায়ের হাতে ঝাড়ু দেখে ইমনের মাথায় যেন রক্ত উঠে গেল। ইমন মায়ের কাছে এসে মাকে বলতে লাগলো, মা তুমি কেন ঝাড়ু দিচ্ছ? প্রিয়া কোথায়? মা কি বলবে কিছু ভেবে না পেয়ে বলল, দেখ বাবা, প্রিয়ার শরীরটা ভালো না, এজন্য আমি ঝাড়ু দিচ্ছি। ইমন বলল, না মা, তোমাকে না বলেছি তুমি ঘরের কোনো কাজ করবে না, শুধু বসে বসে খাবে, দাঁড়াও আমি এক্ষুনি প্রিয়াকে ডাকছি। মায়ের সাথে কথা বলে ইমন প্রিয়াকে ডাকতে লাগলো, প্রিয়া, এই প্রিয়া। প্রিয়া সবার সামনে এসে বলতে লাগলো, কি হয়েছে? তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমানোও যাবে না? ইমন বলল, তুমি শান্তিতে ঘুমোচ্ছ আর আমার মা এখানে ঘর ঝাড়ু দিচ্ছে, তাই না? প্রিয়া বলল, এমন কি কাজ করেছে? মনে হয় তোমার মা মহাভারত জয় করে ফেলেছে, শুধুমাত্র একটু ঘর ঝাড়ু দিচ্ছে, এই তো। ইমন রাগান্বিত হয়ে বলল, চুপ করো, তুমি আমার বউ আর ইনি আমার মা, আমার মা এখানে কেন কাজ করে খাবে? তাহলে তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি কেন? জবাবে প্রিয়া বলল, ও তার মানে আমি কি তোমার বাড়ি আর তোমার মায়ের চাকরানি যে আমি তোমার বাড়ির সব কাজ করব? এভাবে দুজনে চিল্লাচিল্লি করতে লাগলো। মা তাদেরকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মায়ের কোনো কথাই শুনলো না, তারা ঝগড়া করেই যাচ্ছে। এর মাঝে ইমনের বোন নীলা এসে ভাইয়াকে বলতে লাগলো, ভাইয়া তোকে একটা কথা অনেক আগেই আমি বলার চেষ্টা
চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে বলতে দেয়নি। আসলে ভাবি সবসময় মায়ের সাথে রাগারাগি করে, বাড়ির সব কাজ মাকে দিয়ে করায়, কিন্তু মা কখনো এর প্রতিবাদ করে না। আর আমি তোকে বলতে চাইলেও মা আমাকে বলতে বারণ করে, তাই তোকে কখনো বলা হয়নি। বোনের মুখে কথা শুনে যেন ইমনের মাথায় রক্ত চেপে বসলো। ইমন প্রিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, শোন, তোকে আমি এই বাড়িতে বিয়ে করে এনেছি শুধুমাত্র আমার মায়ের সেবা যত্ন করার জন্য, আর তুই কিনা আমার মাকে দিয়ে তোর সেবা যত্ন করাস? তোর মতো মেয়ে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। মা এমন সময় ইমনের হাত থেকে প্রিয়াকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, দেখ বাবা, বৌমা এখনো ছোট, হয়তো বুঝতে পারেনি, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়া তার ভুল বুঝতে পারলো। মায়ের পায়ে ধরে বলতে লাগলো, মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে আমি এতদিন আপনাকে মায়ের চোখে দেখিনি, একজন শাশুড়ির চোখেই দেখতাম, তাই আপনার উপরে এভাবে অত্যাচার করেছি। আপনি যদি আমাকে মাফ না করেন, আপনার ছেলে কখনো আমাকে মাফ করবে না। শাশুড়ি মা তার হাত ধরে উঠিয়ে বলতে লাগলো, মা, তুই আমার আরেকটা মেয়ে, তোর উপর আমার কোনো রাগ নেই, তুই যে ভুলটা বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট। আর বাবা শোন, বৌমা তার নিজের ভুল বুঝতে পেরেছে, তুই এখন থেকে আর কোনো রাগারাগি করবি না, দেখবি সংসারে শান্তি ফিরে আসবে। মায়ের মুখে এমন কথা শুনে ইমনও তার বউকে মাফ করে দিল। সবাই খুশি হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটা পুত্রবধূ যদি তার শাশুড়িকে শাশুড়ির চোখে না দেখে নিজের মায়ের চোখে দেখে, তাহলে আর সেই সংসারে কোনো ঝামেলা থাকবে না। আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটির রচনায় কাজী সাব্বির, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এস এ নয়ন চৌধুরী।